ধরো একটা দর্পণ রয়েছে, যেটা অবতল দর্পণ। আমরা অবতল দর্পণ দেখি কিরকম। এই হলো একটি অবতল দর্পণ। এই অবতল দর্পণের এই দিকটা প্রতিফলক নয়, সেই জন্য এই দাগটা দিলাম। এবারে যদি আমরা অবতল দর্পণের প্রধান অক্ষ আঁকছি, এই এই হচ্ছে অবতল দর্পণের মেরু। এখানে আমি পি নাম দিলাম, একে পি নাম দিলাম, এটা হচ্ছে প্রধান অক্ষ। এবারে যদি একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়ে, অর্থাৎ ধরো এই আলোক রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়ল, সেক্ষেত্রে এবং তারপরে প্রতিফলিত হয়ে আলোক রশ্মিটি এই চলে আসলো। হ্যাঁ বলো। হ্যাঁ, এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি পড়ে, সেক্ষেত্রে কি হবে সেটা আমি বলছি। দেখো, প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি এসে পড়লে এইভাবে প্রতিফলিত হয়ে এদিকে ফিরে আসবে। অর্থাৎ এইখানে আলোক রশ্মিটি ধরো ও বিন্দুতে এসে পড়েছে, এই ধরো ও বিন্দু, এখান থেকে তুমি যদি একটা স্পর্শক আঁকো, স্পর্শক যদি আঁকো এখান থেকে, তাহলে কি হবে? স্পর্শক থেকে দেখো আলোক রশ্মি যখন পড়ে প্রতিফলিত হয়, তখন কিন্তু আমরা একটা অভিলম্ব অঙ্কন করি। অভিলম্বটা সবসময়ই যে প্রতিফলক তল তার সঙ্গে লম্বভাবে আঁকতে হয়। এখানে গোলীয় দর্পণের বেলায় আমরা একটা স্পর্শক অঙ্কন করেছি। সেই স্পর্শক থেকে লম্ব লম্ব যদি আমি আঁকি, তাহলে কিন্তু এই লম্বটা ওই যে গোলীয় দর্পণ তার বক্রতা কেন্দ্র দিয়ে যাবে। অর্থাৎ এইটা হচ্ছে বক্রতা কেন্দ্র, আর এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। প্রতিফলনের যে সূত্র, সেখানে আপতন কোণ থিটা যদি হয়, তো এখানে প্রতিফলন কোণ সেটাও কিন্তু থিটা হবে। বুঝতে পেরেছো তোমরা ব্যাপারটা? তোমরা তিনজন আছো, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? যদি অসুবিধা হয় তাহলে বলবে আমাকে যে এই জায়গাটা বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দেবো সেই জায়গাটা, কোনো সমস্যা নেই। এবারে আমরা আলোক রশ্মিগুচ্ছের গোলীয় দর্পণ থেকে প্রতিফলন, সেই জিনিসটা দেখি। অর্থাৎ ধরো এইরকম যদি রশ্মিগুচ্ছ এসে পড়ে, সমস্ত সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি এসে পড়ে এই তোমার একটা এরকম গোলীয় দর্পণের উপরে, এই একটা রশ্মি, তো এই রশ্মিটাও কিন্তু এখান দিয়েই পাস করবে, এখান দিয়ে পাস করবে। অর্থাৎ তুমি যদি এরকমভাবে একটা রশ্মি ফেলো, সেই রশ্মিটাও কিন্তু এভাবে যাবে। আবার একটা রশ্মি
আরেকটা রশ্মি আঁকছি আমি এখানে। তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে প্রধান অক্ষের সমান্তরালে যে রশ্মিগুলো পড়ছে সেগুলো কিন্তু একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে। এই হচ্ছে প্রধান অক্ষ, এই যে সিপি লাইনটা দেওয়া আছে হলুদ রঙের, এইটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। তো প্রধান অক্ষের সমান্তরালে যতগুলো রশ্মি পড়ছে একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে। এই বিন্দুকে আমরা বলছি এফ দিয়ে আমরা এটার নামকরণ করছি। এই যে বিন্দুটা এফ দিয়ে বলছি, এইটাকে আমরা বলছি মুখ্য ফোকাস, ঠিক আছে, বা প্রিন্সিপাল ফোকাস বা মুখ্য ফোকাস। এফ বিন্দুটা হচ্ছে মুখ্য ফোকাস। এটাকে আমরা বলছি মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস এইটা। এবং ফোকাল লেন্থ আমরা কাকে বলছি না, এই পি বিন্দু থেকে যে মুখ্য ফোকাসের মধ্যে যে দূরত্ব সেইটাকে আমরা বলছি ফোকাল লেন্থ বা ফোকাস দূরত্ব। এখানে এফ পি ফোকাস দূরত্ব, এটা হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে আমরা ব্যাপারটা কি দেখলাম, সেটা হচ্ছে যে একটি অবতল দর্পণ রয়েছে, অবতল দর্পণের হলুদ যে লাইনটা দেওয়া আছে অর্থাৎ সিপি যে সরল রেখা, এটা হচ্ছে প্রধান অক্ষ, এবং প্রধান অক্ষের সমান্তরালে যতগুলো রশ্মি পড়েছে এই অবতল দর্পণে রশ্মিগুলি প্রতিফলিত হয়ে সব একটি বিন্দুতে মিলিত হয়েছে এবং বিন্দুটি প্রধান অক্ষের উপরেই অবস্থিত। এই বিন্দুটিকে আমরা বলছি মুখ্য ফোকাস, এবং মুখ্য ফোকাস যে বিন্দুটি সেখান থেকে মেরুর যে দূরত্ব সেটাকে আমরা বলছি ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থ। এটা হলো অবতল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রে যদি আমরা ব্যাপারটা দেখি তাহলে কি হচ্ছে দেখি। উত্তল দর্পণের বেলাতে ব্যাপারটা হবে এই ধরো হচ্ছে উত্তল দর্পণ, এই দিকটা প্রতিফলক তল নয়, এই দিকটা প্রতিফলক তল। তো আমরা প্রধান অক্ষটাকে প্রথমে অঙ্কন করে নিই। এই হচ্ছে ধরো প্রধান অক্ষ অঙ্কন করলে তুমি, এই হচ্ছে প্রধান অক্ষ অঙ্কন করলে, এর মেরু এখানে পি। আলোক রশ্মিগুচ্ছ যখন সমান্তরাল ভাবে এসে পড়ছে ওর উপরে, ধরো এই একটা আলোক রশ্মি সমান্তরাল ভাবে এসে এখানে পড়লো, কি হবে না এই রশ্মিটি কিন্তু এইদিকে প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে। এটাকে যদি আমি এভাবে বাড়িয়ে দিই এদিকটাতে, এই আরেকটা রশ্মি এই এই আলোক রশ্মিটা এসে প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়েছিল আর এই রশ্মিটি প্রতিফলিত হয়ে বেরিয়ে যাচ্ছে। তুমি যদি দেখো তো তোমার চোখ ভাববে যে এই বিন্দু থেকে যেন আলোটা প্রতিসৃত হচ্ছে, অর্থাৎ আলোটা যেন এই বিন্দু থেকে তুমি দেখতে পাবে। এখান থেকে আরেকটা তুমি যদি প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি ফেলো সেটাও কিন্তু প্রতিফলিত হয়ে এইভাবে চলে আসবে। অর্থাৎ এক্ষেত্রেও মনে হবে যে আলোক রশ্মিটি যেন এই একটা বিন্দু, এই এফ বিন্দু থেকে যেন আগত হচ্ছে বলে মনে হবে। এরকম তুমি যদি আরও একটা সরল রেখা এরকম অঙ্কন করো, অর্থাৎ সরল রেখা বলতে আমি বলতে চাইছি আরেকটা রশ্মি যদি এরকমভাবে পড়ে সেও কিন্তু এইভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে, অর্থাৎ এই প্রতিফলিত হয়ে চলে যাবে। এবং আমাদের চোখ মনে করবে যে আলোটা এই পথ, আমাদের চোখ তো বুঝতে পারবে না প্রতিফলিত হয়েছে, আমরা
দেখলে ভাববো যে জিনিসটা যেন এই এফ বিন্দু থেকে আসছে। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণ, এই উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু আমরা যে দেখব যে বিন্দু থেকে আলোটা আগত হচ্ছে বলে মনে হচ্ছে সেই বিন্দুটাকে আমরা বলবো এর মুখ্য ফোকাস, এবং মেরু থেকে যে মুখ্য ফোকাসের দূরত্ব অর্থাৎ এখানে পিএফ, এই দূরত্বটাকে আমরা বলছি ফোকাল লেন্থ, দর্পণের ফোকাল লেন্থ বলছি আমরা এটাকে। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, যে প্রথমে আমরা দেখলাম অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এবং মুখ্য ফোকাস কোন জায়গায় হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস এবং ফোকাল লেন্থ কোথায় হচ্ছে সেটা আমরা দেখলাম। সমান্তরাল রশ্মিগুলো পড়লে কিভাবে তা প্রতিফলিত হয় সে সম্পর্কেও আমরা দেখলাম। আচ্ছা, এই পর্যন্ত যে দেখালাম, পড়ালাম, তোমাদের কি কোনো অসুবিধা আছে এটা নিয়ে? যদি অসুবিধা থাকে তাহলে আমাকে এখনই বলো। স্যার, হ্যাঁ বলো, কোন জায়গাটা অসুবিধা হয়েছে বলো। স্যার বলছিলাম যে আলোক রশ্মি হ্যাঁ বলো। সমান্তরালে হলে কি হচ্ছে ফোকাস দূরত্ব বোঝা যাবে, ফোকাস কেন্দ্র? আচ্ছা, আরেকবার আমি বলছি, দেখো এই দর্পণটা কি দর্পণ বলো তো? এটা একটা উত্তল দর্পণ, তাই তো? দেখতে পাচ্ছ তো এটা একটা উত্তল দর্পণ। তো সেই উত্তল দর্পণের এই হচ্ছে, না ছবিটা আসছে না। ছবিটা আসছে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ছবিটা শেয়ার করছি। আচ্ছা, এবার তুমি ছবিটা দেখতে পাচ্ছ তো? হ্যালো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখো এটা একটা উত্তল দর্পণের ছবি আঁকা আছে। এই উত্তল দর্পণের এই যে লাইনটা অর্থাৎ পিএফ যে লাইনটা, এই লাইনটা হচ্ছে প্রধান অক্ষ, এটার প্রধান অক্ষ এটা। এইটা হচ্ছে প্রধান অক্ষ। এই প্রধান অক্ষে এইটা হচ্ছে মেরু। এই পর্যন্ত আমরা দেখেছি। এবারে এই যে একটা রশ্মি, ধরো এই যে রশ্মিটা, অর্থাৎ আমি এবি রশ্মিটা পড়ছে ওর উপরে, এবং এবি রশ্মিটা প্রতিফলিত হয়ে কিন্তু ফিরে যাচ্ছে, এটা বুঝতে পারছো তো? এবারে এই রশ্মিটাকে যদি আমরা টেনে এদিকে বাড়িয়ে দিই, আমাদের চোখ যদি এখানে থাকে, ধরো তুমি এখান থেকে দেখছো, তুমি এখান থেকে যদি দেখো, তোমার চোখ কিন্তু বুঝতে পারবে না যে রশ্মিটা এই দিক থেকে এইভাবে প্রতিফলিত হয়ে এসছে, এটা বুঝতে পারবে না। বরঞ্চ ও দেখবে যে রশ্মিটা যেন এফ বিন্দু থেকে তোমার চোখে এসে পড়ছে। একই রকম ভাবে ধরো আরেকটা আলোক রশ্মি, ধরো সি বিন্দু থেকে এসে এইখানে এসে পড়ছে, এবং সেও প্রতিফলিত হয়ে এইভাবে ফিরে যাচ্ছে। কেউ যদি এখান থেকে দেখে, সে ভাববে এই জিনিসটা কিন্তু এফ বিন্দু থেকে আসছে। এবং এই যে প্রত্যেকটা রশ্মিকে বাড়িয়ে দিয়ে আমি যে জায়গাটা পাচ্ছি, এইটাকে বলছি এই উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস বিন্দু। এবং এই ফোকাস বিন্দুর থেকে মেরুর যে দূরত্ব, সেটাকে আমরা বলছি কিন্তু ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থ। অর্থাৎ এখানে এফ হলো ফোকাস বিন্দু, ফোকাস বিন্দু হচ্ছে এফ, এবং পিএফ যেটা রয়েছে, পিএফ হচ্ছে ফোকাস দূরত্ব। ঠিক আছে? আগের যে ছবিটা ছিল এটা তুমি খেয়াল করে দেখো, আগের যে ছবিটা রয়েছে সেটা তুমি দেখো, এটা কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে অবতল দর্পণ, এটা হচ্ছে অবতল দর্পণ। এর আগেরটা আমি তোমাদের দেখালাম সেটা উত্তল দর্পণ, এটা হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণের বেলায় কি হচ্ছে, এই অবতল তল থেকে প্রতিফলিত হবে। এক্ষেত্রে সিপি
হচ্ছে তোমার সিপি হচ্ছে সি হচ্ছে তোমার কেন্দ্র, এবং এই যে সিপি যে লাইনটা রয়েছে হলুদ রঙের, এটা হচ্ছে প্রধান অক্ষ, অর্থাৎ এই লাইনটা কিন্তু প্রধান অক্ষ। এই যে যে লাইনটা আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের সমান্তরালে এই যে রশ্মিগুচ্ছগুলো পড়ছে সব, প্রথমে আমি একটা রশ্মি দেখাচ্ছি, ধরো এ থেকে ও রশ্মি, এই এ থেকে ও পর্যন্ত গেছে রশ্মিটা, গিয়ে আবার এইভাবে প্রতিফলিত হয়ে ফিরে এসছে। এবং আরেকটা রশ্মি ধরো এখান থেকে বি থেকে একটা রশ্মি এখানে গিয়ে এস বিন্দুতে গিয়ে পড়েছে, সে কিন্তু প্রতিফলিত হয়ে এইভাবে চলে যাচ্ছে। এই বি থেকে এস এর দিকে গেছে, গিয়ে এস থেকে আবার কিন্তু এইখানে এসে মিলিত হচ্ছে। অর্থাৎ এই অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা আলোক রশ্মি যেগুলো প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়েছে, সেই রশ্মিগুলো কিন্তু প্রত্যেককেই একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে। যে বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দুকে আমরা বলছি ফোকাস দূরত্ব, ফোকাস বিন্দু। অর্থাৎ এখানে এফ হচ্ছে ফোকাস বিন্দু বা মুখ্য ফোকাস বলছি এটাকে আমরা, এবং মেরু অর্থাৎ পি থেকে যে দূরত্বটা সেটাকে আমরা বলছি ফোকাস দূরত্ব। মেরু মানে হচ্ছে এই যে দর্পণটা দেখছো, এই দর্পণের যে মধ্যবিন্দু তাকে আমরা বলছি মেরু। এবার বুঝতে পেরেছো জিনিসটা? আচ্ছা, এবারে আমরা তার মানে আমরা একটা জিনিস দেখলাম যে আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আসে তাহলে কিভাবে প্রতিফলিত হয় সেই জিনিসটা আমরা দেখলাম। এবারে আমরা দেখব যদি আলোক রশ্মি মুখ্য ফোকাস বিন্দু দিয়ে আসে তখন কি হয় সেই জিনিসটা আমরা দেখব। মুখ্য ফোকাস বিন্দু দিয়ে যদি আসে, অর্থাৎ কীরকম ব্যাপার না এরকম। ধরো আমি প্রথমে একটা অবতল দর্পণ নিচ্ছি, ধরো এই একটা অবতল দর্পণ, এই ছবিটা একটু বেঁকে গেছে কিন্তু এই হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণের প্রধান অক্ষটা প্রথমে আমরা এঁকে নেব, যে কোনো ছবি আঁকার সময় এই সরল রেখাটা প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের এটা হচ্ছে পি অর্থাৎ মেরু, আর আমরা একটা বিন্দু আঁকছি যেটাকে এই হচ্ছে ফোকাস বিন্দু। আমরা একটু আগে দেখেছি যে ফোকাস বিন্দু কি। এবারে যদি কোনো আলোক রশ্মি যদি ফোকাস দিয়ে আসে, অর্থাৎ এই ফোকাস দিয়ে আসে, তখন কি হবে? যে কোনো একটা আলোক রশ্মি অনেক দূর থেকে ধরো ফোকাস দিয়ে আসলো, তখন কি হচ্ছে দেখি আমরা। তখন যেটা হবে, এই ধরো এই সি বিন্দুতে আলোক রশ্মিটা পড়লো, পড়ে এই প্রতিসৃত হয়ে, অর্থাৎ এ থেকে সিতে এসে পড়লো, সি থেকে প্রতিফলিত হয়ে ডিতে যাচ্ছে। এই ক্ষেত্রে হয় কি, আলোক রশ্মি প্রতিফলনের পরে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়। তোমরা দেখো এই হচ্ছে প্রধান অক্ষ, এই যে এফ পি যে রেখাটা এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের সমান্তরালে যাচ্ছে। এফ বিন্দুটা কিন্তু এটা হচ্ছে ফোকাস বিন্দু, অর্থাৎ আলোক রশ্মি যদি ফোকাস বিন্দু গামী হয়ে অবতল দর্পণের উপরে এসে পড়ে, সেক্ষেত্রে কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে সে প্রতিফলিত হয়ে যায়। যদি তোমরা প্রশ্ন করো যে কেন প্রধান অক্ষের সমান্তরালে প্রতিষ্ঠিত হয়, তার কারণ হচ্ছে, তোমরা দেখো এখানে তোমরা যদি একটা স্পর্শক আঁকো, এই হচ্ছে স্পর্শক,
স্পর্শকের উপরে এইভাবে যদি পড়ে তাহলে এই যে লাইনটা আমি আঁকলাম এই লাইনটা হচ্ছে সরি লাইনটা সোজা হবে এটা হচ্ছে কেন্দ্র আলোক কেন্দ্র বা আমরা এখানে ও দিয়ে দেখাচ্ছি এই আলোক কেন্দ্র তো এই যে কোণটা যা হবে এই কোণটাও কিন্তু একই কোণ হবে বুঝতে পেরেছো তাহলে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে আলোক রশ্মি যদি ফোকাস বিন্দু দিয়ে এসে অবতল দর্পণের উপর এসে পড়ে তাহলে কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে ও প্রতিফলিত হবে যদি আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে কি হবে একটু দেখে নিই এই ধরো উত্তল দর্পণ এই একটা উত্তল দর্পণ তো উত্তল দর্পণের এই হচ্ছে প্রধান অক্ষ উত্তল দর্পণের প্রধান অক্ষ এটা এবারে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু এই হচ্ছে ফোকাস বিন্দু যদি আলো ফোকাস বিন্দু গামী হয় অর্থাৎ আলোক রশ্মি যদি এরকম হয় সরি আমরা ফোকাস বিন্দুটাকে এইখানটায় আনছি আমরা ফোকাস বিন্দুটাকে এখানে আনছি আমার সুবিধা হবে এই ক্ষেত্রে কিন্তু এই ফোকাসের দিকে আলোক রশ্মিটা এসে পড়লো পড়ে কিন্তু ও প্রতিফলিত হবে প্রধান অক্ষের সমান্তরালে এই এই অর্থাৎ আমি যদি এ ধরি এখানে এ থেকে এই সি বিন্দুতে অর্থাৎ এই উত্তল দর্পণের এই সি বিন্দুতে আলোটা যদি এসে পড়ে এবং এই আলোক রশ্মিটি যদি ফোকাস বিন্দুগামী হয় সেক্ষেত্রে কিন্তু এই রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরালে এইভাবে প্রতিফলিত হয়ে যাবে এবার আমরা একটা ইম্পর্টেন্ট রিলেশন যেটা প্রুভ করব সেটা হচ্ছে যে রিলেশনটা প্রুভ করব আমরা রিলেশনটা হচ্ছে যে কোনো একটি অবতল দর্পণ বা উত্তল দর্পণের ক্ষেত্রে r ইকুয়াল টু 2f এখানে r হচ্ছে বক্রতা ব্যাসার্ধ f হলো ফোকাস দূরত্ব আচ্ছা তোমাদের অসুবিধা হচ্ছে না তো কোনো না আচ্ছা ঠিক আছে তাহলে এই যে প্রুফটা করব আমরা এই প্রুফটা আমি দেখিনি আমরা করে নিই এই প্রুফটা কিন্তু আমি প্রথমে করব অবতল দর্পণের ক্ষেত্রে তারপর উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা দেখব দেখো প্রুফটা খুব সহজ একটা জ্যামিতির প্রয়োগ রয়েছে মাত্র এটাতে আমি একটা এটা কি ধরনের দর্পণ হলো এটা একটা অবতল দর্পণ তাই তো
কারণ এর অবতল দিকটা প্রতিফলক তল হিসাবে কাজ করছে। আমরা একটা লাইন ড্র করলাম, এটা হচ্ছে প্রধান অক্ষ আমি আঁকলাম। দর্পণটার নাম দেওয়া হোক, দর্পণটার নাম দিলাম M1, M2। এটা হচ্ছে মেরু পি, এই জায়গাটা, এই বিন্দুটা হচ্ছে মেরু পি। এইটা হচ্ছে বক্রতা কেন্দ্র সি, আর এটা হচ্ছে ফোকাস বিন্দু এফ। আমরা এতক্ষণ ধরে নিশ্চয়ই বুঝতে পেরেছি যে ফোকাস বিন্দু কাকে বলে এবং বক্রতা কেন্দ্র কাকে বলে। এই দুটো জিনিস আমরা বুঝতে পেরেছি। তো এবার আমরা এই প্রুফটা করব। দেখো এখানে ধরো একটা আলোক রশ্মি, যে আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে এসে আপতিত হচ্ছে। তো প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আপতিত হলে কি হয় না, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি সবসময় ফোকাস বিন্দু দিয়ে যাবে। অর্থাৎ এই আলোক রশ্মি পড়ছে এই বিন্দুতে, এই বিন্দুর নাম দিলাম আমরা এস। আমি মুছে লিখছি ঠিকঠাক করে। এই বিন্দুর নাম হচ্ছে এস। এস বিন্দুতে প্রথমে পড়লো আলোক রশ্মিটি আর থেকে এসে এসে পড়লো, এস থেকে গিয়ে এফ দিয়ে যাবে। কারণ আমরা জানি যে প্রধান অক্ষের সমান্তরালে উপাক্ষীয় রশ্মির ব্যাপারটা আমি পরে তোমাদের বলছি কেন উপাক্ষীয় বললাম। রশ্মিগুলি সমস্তই এফ বিন্দু বা ফোকাস বিন্দু দিয়ে যাবে। এবারে যেহেতু এখানে প্রতিফলন হয়েছে, তো প্রতিফলনের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই একটা তোমরা জানো প্রতিফলনের ক্ষেত্রে আমরা একটা অভিলম্ব আঁকি। অভিলম্ব তোমরা সমান্তরাল এই সমতল যে দর্পণ, সেক্ষেত্রেও কিন্তু তোমরা যখন এরকম প্রতিফলনগুলো আঁকতে, এই এসে আলোক রশ্মি পড়লো, এই বেরিয়ে গেল, এক্ষেত্রে কিন্তু তোমরা একটা অভিলম্ব আঁকতে, এরকম একটা অভিলম্ব আঁকতে, লাইনটা সোজা হবে। এই অভিলম্ব অঙ্কন করতে, অভিলম্বটা কোথা থেকে আঁকতে হয় না, যে প্রতিফলক তল তার সঙ্গে লম্বভাবে থাকবে অভিলম্বটি। যেহেতু এখানে গোলীয় তল, সেজন্য কিন্তু আমরা একটা অভিলম্ব অবশ্যই আঁকবো, কিন্তু অভিলম্বটা স্পর্শক বরাবর হবে। অর্থাৎ এই যে এস বিন্দু দিয়ে যাচ্ছে, স্পর্শক বরাবর হবে। আচ্ছা, তাহলে স্পর্শক বরাবর যাবে এবং এই স্পর্শক থেকে আমরা এই একটা লাইন টেনে নেব এখানে। এই যে লাইনটা আমি আঁকলাম সিএস, এটাও কিন্তু আসলে অভিলম্ব, প্রতিফলনের ক্ষেত্রে অভিলম্ব। তাহলে এইটা হচ্ছে আপতন কোণ, এই কোণটা যদি থিটা হয়, তো প্রতিফলন যে কোণ সেটাও থিটা হবে। আবার তোমরা খেয়াল করে দেখো আরএস এবং সিপি এই দুটো কিন্তু সমান্তরাল। আরএস এবং সিপি, এই যে আরএস এবং সিপি যেহেতু সমান্তরাল, সেজন্য কিন্তু এই কোণটাও কিন্তু থিটা হবে। দেখো এই জিনিসটা বুঝতে পারলে কিনা প্রথমে দেখতে হবে। আর রশ্মিটা এভাবে পড়লো, যেহেতু প্রধান অক্ষের সমান্তরালে রশ্মিটা পড়েছে, সেজন্য কিন্তু এটা ফোকাস বিন্দু দিয়ে পাস করবে, এই ফোকাস বিন্দু দিয়ে পাস করছে রশ্মিটি। আর সিএস হচ্ছে অভিলম্ব। তাহলে আর এস সি, এই যে কোণটা, এটা যদি থিটা হয়, কোণ আর এস সি
আর এস সি সমান সমান যদি থিটা হয়, তাহলে এটা সমান সমান অবশ্যই সিএসএফ হবে। সিএসএফ, তার কারণ হচ্ছে আর এস সি এটা হচ্ছে আপতন কোণ এবং সিএসএফ এটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে এই দুটো সমান হবে। এবারে দেখো আর এস সি এবং এস সিএফ বা এস সিপি এই দুটো কোণও কিন্তু সমান হবে। তার কারণ হচ্ছে এরা একান্তর কোণ। দেখো এখানে আমরা যদি আঁকি এই কোণটা সি এস এফ ইকুয়াল টু সি এস এফ, সরি আমি ভুল বললাম, এই কোণটা আর এস সি আর এস সি সমান সমান থিটা কোণ সমান সমান আমরা বলতে পারি এস সি এফ। এস সি এফ, তার কারণ এরা একান্তর কোণ। নিশ্চয়ই বুঝতে পারছো যে এই দুটো সমান্তরাল রশ্মি এবং সমান্তরাল রশ্মিকে এই যে সিএস লাইনটা ছেদ করেছে, সুতরাং এই কোণটা, এই যে এই কোণটা এবং এই কোণটাও সমান হবে। তার মানে আমরা এই কোণটা এবং এই কোণটা অর্থাৎ আমরা তিনটে কোণ সমান পেলাম, দুটো কোণ সমান পেলাম এই ত্রিভুজটার ক্ষেত্রে। অর্থাৎ আমরা যদি এখানটায় লিখি যে ত্রিভুজ এস সি এফ এর আমি পেলাম যে কোণ সি এস এফ সমান সমান আমরা পেলাম কোণ এস সি এফ, অর্থাৎ এই দুটো কোণ সমান পেলাম। কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে যদি দুটো কোণ সমান হয় তবে নিশ্চয়ই এই ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়। এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এক্ষেত্রে কোন দুটি বাহু সমান হচ্ছে না, এক্ষেত্রে এজন্যে এই কারণে অতএব আমরা বলতে পারি যে সিএফ সমান সমান আমরা বলতে পারি এখানে এসএফ। সিএফ সমান সমান আমরা বলতে পারি এসএফ, অর্থাৎ এই বাহুটা সমান সমান আমরা বলতে পারি এই বাহুটা। তার কারণ এদের এই যে ত্রিভুজটা সিএসএফ এর দুটো কোণ সমান, সেই জন্য আমরা সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু সেজন্য আমরা সিএফ ইকুয়াল টু এসএফ বলতে পারি। আবার যেহেতু এখানে দর্পণটি আসলেই খুব ক্ষুদ্র, এর উন্মেষটা খুব ছোট্ট, আসলে এই যে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কিন্তু এই যে এস বিন্দু এবং পি বিন্দু খুবই কাছাকাছি হয়। আমরা ছবিতে এরকম এঁকেছি বটে, কিন্তু প্রকৃতপক্ষে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা রশ্মিকেই আমরা উপাক্ষীয় রশ্মি হিসাবে ধরে নিতে পারি। উপাক্ষীয় রশ্মি কি না, উপাক্ষীয় রশ্মি হচ্ছে যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি অথবা প্রধান অক্ষের সঙ্গে খুব সামান্য কোণ করে আছে এরকম রশ্মিগুলোকে আমরা উপাক্ষীয় রশ্মি বলি। তো সেই রশ্মিগুলির ক্ষেত্রে কিন্তু এই যে এস এবং পি এর মধ্যে ডিস্টেন্স বা দূরত্ব খুবই কম হওয়ার জন্য আমরা বলতে পারি যে এফ পি মোটামুটিভাবে এফ এস এর সমান। অর্থাৎ আমরা বলতে পারি যে উপাক্ষীয় রশ্মি যেহেতু উপাক্ষীয় রশ্মি সেজন্য এফ এস এবং এফ পি মোটামুটিভাবে সমান আমরা বলতে পারি। তো এই জিনিসটা যদি আমরা ধরে নিই সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে ডিস্টেন্স সিপি সমান সমান আমরা বলছি কি না সিএফ প্লাস
এফ পি, ভালো করে খেয়াল করে দেখো, সিপি সমান সমান সিএফ প্লাস এফপি। আবার এক্ষেত্রে দেখো এফপি সমান সমান এফএস, এফপি এইটা সমান সমান এফএস, আবার সিএফ সমান সমান এসএফ, এফএস বা এসএফ, সরি যাই বলো না কেন, আমি এটাকে কেটে দিচ্ছি। আমরা এখানে সিএফ সমান সমান এসএফ পেয়েছি, এই যে এই ইকুয়েশনটাতে সিএফ সমান সমান পেয়েছি এসএফ, এসএফ প্লাস আবার আমরা এখানে এফপি সমান সমানও কিন্তু এসএফ পেয়েছি, এসএফ। অর্থাৎ না, আমরা একটু অন্যভাবে প্রমাণ করি এটা, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, সিএফ সমান সমান আমরা লিখতে পারি, সিএফ সমান সমান আমরা এখানে লিখছি এসএফ, সিএফ সমান সমান এসএফ প্লাস এফপি, আবার সিএ এসএফ সমান সমান আমরা পাচ্ছি এফপি, এই রিলেশনটা থেকে পাচ্ছি এফপি প্লাস এখানে এফপি ছিল, তার মানে আমরা পেলাম এখানে যেটা সেটা হচ্ছে 2F। অর্থাৎ আমরা আলটিমেটলি যে জিনিসটা পেলাম সেটাকে আমি উপরে লিখছি, আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে সিপি সমান সমান 2FP। আমরা দেখে নিই যে সিপি কোনটা, এফপি কোনটা, এই ছবিটা। তাহলে সিপি হচ্ছে এইটা, সিপি মানে হচ্ছে এই টোটাল যে দূরত্ব সেটা সমান সমান 2/FP। তাহলে এফপি মানে কি, এফপি মানে হচ্ছে ফোকাস দূরত্ব, আর সিপি মানে হচ্ছে আর বা বক্রতা ব্যাসার্ধ। তাহলে সেই জিনিসটা আমরা লিখি এখানটায়, সিপি মানে হচ্ছে আর, আর এফপি মানে হচ্ছে ফোকাস দূরত্ব। অর্থাৎ আমরা যে রিলেশনটা পেলাম সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ সমান সমান 2 ইন্টু ফোকাস দূরত্ব। আচ্ছা, তোমাদের এই জিনিসটা বুঝতে কোনো অসুবিধা নেই তো, এই যে জিনিসটা দেখালাম? না। আচ্ছা বেশ, তাহলে আমি এইটা কিন্তু আমরা কোন ধরনের দর্পণের ক্ষেত্রে দেখালাম বলো তো? এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু, অবতল দর্পণের ক্ষেত্রে। হ্যাঁ, এবার আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে দেখি এই প্রমাণটা কি করা যায়। আচ্ছা দাঁড়াও, অবতল দর্পণ, ধরো আমি একটা অবতল দর্পণ অঙ্কন করি, এই সরি উত্তল দর্পণ অঙ্কন করি। এই উত্তল দর্পণটা একটু বেঁকে গেছে, যাই। তো আমরা প্রথমেই অঙ্কন করব যেটা, সেটা হচ্ছে প্রধান অক্ষ। এই তো আচ্ছা, অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু ফোকাস তোমরা জানো এই দিকটাতে হয় ফোকাস, অর্থাৎ যে দিকটা দিয়ে ও প্রতিফলন করতে পারে না সেই দিকটাতে ফোকাস বিন্দু থাকে, এবং বক্রতা কেন্দ্রও সেই দিকে থাকবে উত্তল দর্পণের বেলাতে। এবারে একটি সমান্তরাল রশ্মি যদি ওর উপরে এসে পড়ে, সমান্তরাল রশ্মি বলতে আমরা সবসময় বুঝবো যে প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি যদি এসে পড়ে। আমরা দেখেছি যে যদি
কোনো উত্তল দর্পণ বা অবতল দর্পণের ক্ষেত্রে যদি প্রধান অক্ষের সমান্তরাল কোনো রশ্মি এসে পড়ে, সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ও এইভাবে প্রতিফলিত হয়ে যাবে এবং প্রতিফলিত রশ্মিকে আমি বাড়িয়ে দিই, প্রতিফলিত রশ্মিটিকে যদি আমি বাড়িয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু রশ্মিটি এফ বিন্দু বা ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে যাবে। আমরা রশ্মিটা ভালো করে দেখে নিই। এই রশ্মিটা আপতিত হয়েছে, রশ্মিটার নাম দিই আমরা আর, যে বিন্দুতে আপতিত হয়েছে তার নাম দিলাম এস, এবং যেদিকে এই বিন্দুটা পি বিন্দুর দিকে ও প্রতিফলিত হয়ে গেছে। এবারে আমরা একটা লাইন আঁকবো, যেটা হচ্ছে এর অভিলম্ব। আমরা অভিলম্ব আঁকার নিয়মটা দেখে নিয়েছি। অভিলম্ব আঁকার ক্ষেত্রে কি করতে হয় না, গোলীয় দর্পণের বেলাতে কিন্তু যে বিন্দুতে আলোটা এসে পড়ছে তার সেখানে একটা কি আঁকতে হবে, সেখানে একটা স্পর্শক আঁকতে হবে। আমি একটা স্পর্শক আঁকলাম সাদা রং দিয়ে, যেটা এঁকেছি ওটা স্পর্শক করে নাম। এবারে স্পর্শক থেকে যদি আমরা অভিলম্ব আঁকতে হয়, তো অভিলম্বটা এই অভিলম্বটাকে বাড়াতে হবে, বাড়ালে অভিলম্বটা দেখো সি বিন্দুর মধ্যে দিয়ে পাস করেছে। সি বিন্দু মানে হচ্ছে এটার বক্রতা কেন্দ্র দিয়ে পাস করেছে। এক্ষেত্রেও কিন্তু একই রকম ব্যাপার, অর্থাৎ এক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখো, এই হচ্ছে আপতন কোণ, আপতিত রশ্মি এটা, অর্থাৎ এইটা হচ্ছে আপতন কোণ। আপতন কোণ হচ্ছে আমরা আঁকলাম থিটা, তো এটা হচ্ছে প্রতিফলন কোণ, এটাও থিটা হবে, কারণ আপতন কোণ সমান প্রতিফলন কোণ তোমরা জানো। এবারে তোমরা খেয়াল করে দেখো, এই যে লাইনটা, যেটা আমি এন সি বলছি, এইটা হচ্ছে সি, এখানটাতে সি রয়েছে, সিটা বোঝা যাচ্ছে না, আমি লিখে দিচ্ছি, কেন্দ্র অর্থাৎ বক্রতা কেন্দ্র। এই যে এনসি যে লাইনটা, এনসি লাইনের সঙ্গে কিন্তু এই দিকে যদি থিটা হয়, তো এদিকেও কিন্তু থিটা হবে, এটাও কিন্তু থিটা হবে, কারণ এই ক্ষেত্রে এটাকে আমরা বলছি বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণের ধারণাটা তোমাদের মনে আছে কিনা জানি না। যদি ধরো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই যে ক্রস করলো এই সরলরেখা দুটো, এই কোণটা যদি থিটা 1 হয়, তো এই কোণটার মানও কিন্তু থিটা 1 হবে। এরা হচ্ছে পরস্পরের বিপ্রতীপ কোণ। তো সেই বিপ্রতীপ কোণের যে ধারণা, সেখান থেকে আমরা বলছি যে এইটাকে বিপ্রতীপ কোণ বলছি আমরা, কারণ এন সি এই লাইনের সাথে এই যে টি এফ লাইনটা এদিকে থিটা কোণ উৎপন্ন করলে এদিকেও নিশ্চয়ই থিটা কোণ উৎপন্ন করবে, আর এদিকে এখানে তো থিটা কোণ আছে, তার মানে আমরা এই তিনটে কোণের মান কি আছে সেটা জানতে পারলাম। আবার তোমরা খেয়াল করে দেখো, এই যে রশ্মিটা আর এস, এই রশ্মিটা যেহেতু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত হয়েছে, সেজন্যে এই যে কোণটা অর্থাৎ আর এস এন, এটা যদি থিটা হয়, তাহলে এক্ষেত্রে এটা যদি থিটা হয়, তাহলে এই কোণটাও কিন্তু থিটা কোণ হবে, অর্থাৎ এটাও কিন্তু থিটা হবে। কি করে থিটা হবে না, এই যে রশ্মিটা, অর্থাৎ এইখানটায় ব্যাপারটা হয়েছে যে এইরকম একটা রশ্মি আছে, আর এই একটা সরল রেখা আর এস এন, আর এই একটা সরলরেখা যেটা হচ্ছে প্রধান অক্ষ দিয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে এরকম যদি দুটো সমান্তরাল সরলরেখাকে কোনো একটি লাইন এরকম ভাবে ক্রস করে যায়, সেক্ষেত্রে কিন্তু এই দুটো কোণ সমান হবে, এই কোণটা এবং এই কোণটা সমান হবে। এই সূত্র দিয়ে কিন্তু আমরা এই ধারণা থেকে আমরা বলছি যে কোণ
আমি লিখে দিচ্ছি জিনিসটা। তাহলে আমরা কি কি পেলাম? আমরা প্রথমে পেলাম যে কোণ এম এস পি সমান সমান থিটা, এবং অবশ্যই কোণ এফ এস সি হবে, তার কারণ এরা হচ্ছে বিপ্রতীক কোণ। এদেরকে আমরা বলছি বিপ্রতীক কোণ। বিপ্রতীক কোণ। আবার এইখানে কোণ, তোমরা খেয়াল করে দেখো, এইখানে কোণ আর এস এন, আর এস এন সমান সমান থিটা সমান সমান আমরা বলতে পারি এফ সি এস। এফ সি এস এরা হচ্ছে অনুরূপ কোণ হিসাবে আমরা বলতে পারি, অনুরূপ কোণ। তাহলে স্যার আমরা, হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে ইএফএসসি হবে না? এফ এস, হ্যাঁ দেখো এখানে দুটো ব্যাপার রয়েছে। প্রথমে হচ্ছে এফএসসি কোণ আর এনএসটি কোণ থিটা। এনএসটি এই কোণটা থিটা, এবং এফএসসি কোণও থিটা। তার কারণ হচ্ছে এরা বিপ্রতীক কোণ। এই যে এইটা আমি একটা অন্য কালি দিয়ে দেখাচ্ছি, দেখো তুমি খেয়াল করতে পারবে। এই যে এই কোণটা এবং এই কোণটা সমান হবে, তার কারণ হলো ওরা হচ্ছে বিপ্রতীক কোণ, যেটা এখানে লিখেছি, খেয়াল করে দেখো। তার কারণ এই যে লাইনটা, হলুদ লাইনটা, এবং এই যে ব্রাউন লাইনটা, এই যে এই খয়েরি রঙের যে লাইনটা, এরা দুটো কিন্তু এইভাবে এইভাবে এরা ছেদ করেছে পরস্পরকে। তো এই কোণটা এবং এই কোণটা সমান হবে, সেই হিসাবে এইটা সমান, এইটা বিপ্রতীক কোণ হিসাবে লিখলাম। আবার দেখো আর এস এবং এই যে প্রধান অক্ষ, এরা তো সমান্তরাল। তাহলে এই সমান্তরালের সঙ্গে এইখানে যে থিটাটা হবে, এইখানে যে কোণটা হবে, এইখানেও সেই কোণটা হবে। তার কারণ হচ্ছে এই লাইনটা একে যেভাবে ক্রস করেছে, এই সমান্তরাল লাইনকেও সেই এইটাই ক্রস করেছে। সুতরাং এইখানটায় কিন্তু দুটোই থিটা হবে, মানে ব্যাপারটা অনুরূপ কোণ এর যে কনসেপ্টটা। অর্থাৎ এই একটা লাইন, এই একটা লাইন, দুটো সমান্তরাল, এবং এই একটা যদি লাইন একে ক্রস করে, তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এটা থিটা হবে। বুঝতে পেরেছো? এবার বুঝতে পেরেছো হ্যাঁ না? হ্যাঁ, এবার দেখো তাহলে আর এস এন যদি থিটা হয়, তাহলে অবশ্যই আর এস এন কার সঙ্গে কোণ করে থিটা হয়েছে? এই যে আর এস, তার সঙ্গে হচ্ছে এন এস, এই দুটো এইখানটায় আর এস এন কোণ উৎপন্ন করেছে। এবং এই লাইনটাই, এই যে এনসি লাইনটাই কিন্তু আবার এই আর এস এর সমান্তরাল আরেকটা লাইন, যেটা প্রধান অক্ষ, তাকে ছেদ করেছে। তার মানে নিশ্চয়ই এই কোণটাও থিটা হবে। এটাকে আমরা বলছি অনুরূপ কোণ। এই যে এই কনসেপ্টটা, এখান থেকে তুমি এটা বুঝতে পারবে। বুঝতে পেরেছো কিনা বলো এবার ব্যাপারটা? স্যার। হ্যাঁ বলো 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 বলো। স্যার আমি বুঝতে পেরেছি। যাক, ঠিক আছে, তাহলে আমি এগোচ্ছি। তাহলে এইখান থেকে আমরা দুটো জিনিস কিন্তু পেলাম কোণের ব্যাপারে। সেটা হচ্ছে এই যে ত্রিভুজটা আমরা অঙ্কন করেছি, ত্রিভুজ, সরি এই কালিটা দিয়ে বোঝা যায় না লেখাটা, ত্রিভুজ, ত্রিভুজ এস সি এফ এর দুটো কোণ সমান পাচ্ছি আমি। কি কি কোণ? না, এফ এস সি ইকুয়াল টু আমি পাচ্ছি এফ সি এস সমান সমান থিটা। এই দুটো কোণ সমান পেলাম। যেহেতু একটা ত্রিভুজের দুটো কোণ সমান হলে অবশ্যই সেটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। তো সেই জন্যে আমরা এক্ষেত্রে কিন্তু এস এফ সমান সমান এফ সি বলতে পারছি। অর্থাৎ এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই যে এস এফ এবং এফ সি এরা কিন্তু সমান। আবার এইখানটা আমি মেরুর নামটা দেওয়া হয়নি, এটা পি নাম দিলাম, পি মেরুটা। তো এবারে আমরা সেই উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে যে অ্যাপ্রক্সিমেশনটা করেছিলাম, অর্থাৎ আমরা বলেছিলাম যে এস আর পি বিন্দু খুব কাছাকাছি, এত কাছাকাছি
যে আমরা এসএফ এবং এফপিটার ডিস্টেন্সটা বা এফপি এবং এফপি এফ এস এবং এফপি এই দুটো লেন্থ বা দৈর্ঘ্য মোটামুটি সমান আমরা ধরে নিতে পারি। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে তোমরা খেয়াল করে দেখো, পিসি সমান সমান আমরা বলতে পারি পিএফ প্লাস এফসি, আমরা বলতে পারি এই জিনিসটা। আবার আমরা পেয়েছি কি না, এখানটায় পিএফ রাখলাম, এফসি সমান সমান তোমরা খেয়াল করে দেখো, এফসি সমান সমান আমরা পেয়েছিলাম আবার এই যে এফসি সমান সমান আমরা এসএফ পেয়েছিলাম, সেখান থেকে আমরা লিখতে পারি এসএফ। আর এইখানটায় যে অ্যাপ্রক্সিমেশনটার কথা বলছিলাম সেখান থেকে আমরা লিখতে পারি পিএফ সমান সমান এফএস, কারণ উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এই জিনিসটা আমরা ধরে নিতে পারি, মানে এটা মোটামুটি সমান, এটা একেবারে সমান বলা যায় না, এটাকে আমরা মোটামুটি সমান হিসাবে ধরে নেব, অর্থাৎ এইরকম একটা সাইন দেব, মোটামুটি সমান, কাছাকাছি আর কি। তাহলে দেখো আমরা এখান থেকে এফএস বা এই যে এখানটা এসএফ হবে বা একই ব্যাপার, আমি এখানটায় তাহলে পিএফ, আবার এখান থেকে আমরা পাচ্ছি এফ, এই এসএফ সমান সমান আমরা পিএফ পাচ্ছি, তার মানে পিএফ, এখানে এটা প্লাস সাইন হবে, পিএফ। তার মানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা একটু খেয়াল করে দেখো, এখানটায় তোমরা খেয়াল করে দেখো, এখানটায় আমরা কি পাচ্ছি না, পিসি মানে কি, পিসি মানে হচ্ছে এই যে পি থেকে সি বিন্দু মানে বক্রতা ব্যাসার্ধ, এটা পাচ্ছি। আর পিএফ মানে হচ্ছে ফোকাল লেন্থ এফ, তার মানে বক্রতা ব্যাসার্ধকে আমরা আর দিয়ে দেখাচ্ছি সমস্ত সময়, তার মানে বক্রতা ব্যাসার্ধ আর আর সমান সমান এখানটায় এফ প্লাস এফ, তার মানে আমরা পাচ্ছি এখানে 2f, তার মানে আমরা কি প্রমাণ করে ফেললাম, r ইকুয়াল টু 2f। এই প্রমাণটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট থাকে, তোমরা বিভিন্ন সালের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো যদি তোমরা ফলো করো তখন দেখবে যে এই জিনিসটা কিন্তু প্রমাণ থাকতে পারে, এবং দুটো ক্ষেত্রে প্রমাণটা থাকতে পারে। আমরা এখানে প্রথমে করেছিলাম অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণটা করেছিলাম, পরে আমরা এখানটায় উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণটা করলাম, এই দুটো প্রমাণ কিন্তু কাজে লাগে। আচ্ছা, তোমাদের এটায় কোনো অসুবিধা নেই তো? হ্যালো, হ্যাঁ বলো বলো, তোমাদের অসুবিধা নেই তো কোনো? স্যার না। বেশ, তাহলে আমি নেক্সট আরেকটা জিনিসে যাচ্ছি। স্যার বলছিলাম যে হ্যাঁ বলো বলো বলো। স্যার আমার যদি এখান থেকে কোনো অসুবিধা হয় কোনো প্রশ্নে, একদম বলো। হ্যাঁ, তাহলে তুমি এক কাজ করবে, আমাদের আমি কি আপনাদের কাছে ফোন করে জানাতে পারি? আমাকে ফোন করে জানাতে পারো, অথবা যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে না, ওই যে তোমাদের যে হ্যাঁ স্যার। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পোস্ট করতে পারো তো কিছু না? হ্যাঁ ঠিক আছে, তোমার যদি দরকার হয় তুমি আমাকে ফোন করে জানাতে পারো, বা আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি ওখান থেকেই পেয়ে যাবে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তুমি পাঠাতে পারো, যে কোনো প্রশ্ন লিখে তার ছবি তুলে স্যার। পাঠাতে। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে আপনি কোন কোন দিন পড়ান? আমি পড়াবো হচ্ছে তোমার বৃহস্পতিবার সন্ধ্যেবেলা 6:30 থেকে এবং শনিবার 6:30 থেকে সন্ধ্যেবেলা, দুটোই, এই দুটোর সময় আমি ঠিক করেছি। স্যার ঠিক আছে স্যার। দাঁড়াও, আচ্ছা আচ্ছা, আমি আবার তাহলে বোর্ডটা শেয়ার করছি, তুমি দেখতে পাচ্ছ কিনা জানি না।
দেখতে পাবে। তোমার নাম কি বলছো? স্যার আমার নাম সুদীপ্ত দাস। সুদীপ্ত দাস। আচ্ছা ঠিক আছে। দেখো সুদীপ, তাহলে এবারে হচ্ছে রেখাচিত্রের সাহায্যে বিভিন্ন প্রতিবিম্বের অবস্থান নির্ণয়। কিভাবে আমরা বিভিন্ন প্রতিবিম্বগুলোকে অঙ্কন করবো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তোমাদের পরীক্ষার সময় এই জিনিসগুলো থাকবে, যে বিভিন্ন অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। তোমাদের এখানে মূলত অবতল দর্পণের উপরে কিভাবে বস্তুর কোনো একটা বস্তুর কিভাবে প্রতিবিম্ব গঠন হবে সেই জিনিসটা দেখানো হচ্ছে। দেখো, খেয়াল করো। স্যার হ্যালো, শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ না? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, স্যার না। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি এবার। এবার পাচ্ছ? নেটওয়ার্কের কোনো প্রবলেম থাকতে পারে, সেই জন্যে হয়তো ওরকম হয়েছে। যাই হোক, তোমরা শুনতে না পেলে আমাকে জানাবে সেটা। এই, এটা কি ধরনের? স্যার হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। বেশ, এটা কি ধরনের দর্পণ বলো? এটা অবতল দর্পণ। এক্স্যাক্টলি, এটা অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণ, যে কোনো দর্পণ, দর্পণের উপরে এরকম কোনো রেখচিত্র অঙ্কন করার সময় আমরা প্রথমে যে কাজটা করে নেব সেটা হচ্ছে ওর একটা প্রধান অক্ষ এঁকে নেব আমরা। এই প্রধান অক্ষ আমি এঁকে নিলাম। প্রধান অক্ষের এবং প্রধান অক্ষ যে জায়গাটা মিলিত হয়েছে সেটা হচ্ছে ওর মধ্যবিন্দু, এবং ওইটাকে আমরা বলছি মেরু, সেটা আমরা এঁকে নিলাম। এবং একটা দূরত্বে আমরা আঁকবো এফ বা ফোকাস বিন্দু আঁকলাম, এবং ফোকাস বিন্দু ডাবল দূরত্বে আমরা আঁকবো সি। মোটামুটি ডাবল দূরত্বে আমরা সি আঁকবো। সি মানে হচ্ছে বক্রতা কেন্দ্র, সেটা আমরা এঁকে নেব। প্রথমে আমরা এই কাজটা করে নেব। আমরা একটু আগে দেখেছি যে ফোকাস বিন্দুর ডাবল দূরত্ব হচ্ছে ফোকাস বক্রতা ব্যাসার্ধ। সেজন্য আমরা এফপি এবং সিপি, এফপি থেকে সিপি কিন্তু ডাবল ডিস্টেন্স মোটামুটি, চোখের আন্দাজে আমরা সেটা করে নেবো। তোমরা স্কেল দিয়ে করে নিতে পারো সেই জিনিসটা। এবার ধরো প্রথম যে কেসটা রয়েছে সেটা হচ্ছে বিন্দু বস্তুর ক্ষেত্রে কোনো একটা ধরো বস্তু, যে বস্তুটাকে আমরা রেখেছি এই জায়গাটাতে, এরকম একটা জায়গায় রেখেছি, এটা হচ্ছে বিন্দু বস্তু, অর্থাৎ বিস্তৃত কোনো বস্তু নয়, এটাকে আমরা বলছি বিন্দু বস্তু। বিন্দু, একটা ছোট্ট বিন্দু কোথায় রয়েছে দেখো, ফোকাস বিন্দু এবং বক্রতা ব্যাসার্ধের ঠিক মাঝামাঝি যদি থাকে, না সরি, প্রথমে তোমাদের সেটা নেই, তোমাদের যেটা প্রথমে রয়েছে সেটা হচ্ছে, আমি ভুল বললাম, একটুখানি খেয়াল করো। দাঁড়ান, আমি একটু ভুল বলে ফেলেছি। তোমাদের প্রথম যে কেসটা রয়েছে সেটা হচ্ছে এটা মেরু এবং ফোকাসের মধ্যে অবস্থিত। এই হচ্ছে মেরু এবং ফোকাসের মধ্যে এই জায়গায় বস্তুটা অবস্থিত। বস্তুটার আমরা নাম দিলাম ও। ও মিন্স অবজেক্ট বা বস্তু। দেখো বস্তু থেকে আলোক রশ্মি কিভাবে কোথায় যাচ্ছে। প্রথমত একটা আলোক রশ্মি আমরা স্কেল ইউজ করে আঁকবো, এটা এই একটা যাবে আলোক রশ্মি, এবং একটা আলোক রশ্মি যাবে এখানটাতে, অর্থাৎ এই আলোক রশ্মিটা এখানে প্রতিফলিত হয়ে এইভাবে চলে যাবে দূরে, এবং একটা আলোক রশ্মি এই সোজা যাবে, এবং যেটা হবে সেটা হচ্ছে এই গিয়ে এই গেল, এবং আরেকটা আলোক রশ্মি স্যার
হ্যাঁ বলো 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 স্যার বলো। বলছিলাম যে আলো রশ্মিটা হ্যাঁ, উপরের দিকে যাচ্ছে কেন স্যার? ওপরের দিকে না, সব দিকেই যাচ্ছে। মানে তুমি ভাবছো যে আমি আলোক রশ্মি একটা রশ্মি দিয়ে আঁকছি, তা নয়। এটা কিন্তু তোমার এদিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে, সব দিকে যাচ্ছে, এদিকেও যাচ্ছে, তাই না? একটা বস্তু থেকে কি আলো শুধু একটা নির্দিষ্ট দিকে বেরোয়? তা তো নয়, সব দিকে বেরোয়, তাই না? তো এক্ষেত্রেও কিন্তু তাই। কিন্তু আমি ধরো আমার চোখটাকে হ্যাঁ স্যার। এরকম একটা জায়গাতে রেখেছি, তাহলে সব দিকের আলোক রশ্মি যে প্রতিবিম্ব গঠন করছে সেটা তো আমাদের কাজে লাগছে না। সেই জন্যে যে রশ্মিটা দিয়ে গঠিত প্রতিবিম্ব আমাদের চোখে এসে পড়বে, সেই রশ্মিগুলোকেই শুধু আমরা অঙ্কন করব। সেই জন্যে এই রশ্মি, এই রশ্মি, এই রশ্মিগুলোকে আমরা অঙ্কন করব না। এই এই জন্যে আমরা দেখো এইটাকে অঙ্কন করেছি। করে তুমি খেয়াল করে দেখো, এই চোখ কিন্তু বুঝতে পারবে না। দাঁড়াও, এখানে আমি প্রধান অক্ষরটাকে একটু বাড়িয়ে নিতে হবে, না হলে সমস্যা হবে। এই প্রধান অক্ষরটাকে একটু বাড়িয়ে নিলাম। তো ব্যাপারটা হচ্ছে যে sorry, এই তোমার চোখটাকে তুমি যদি এখানটায় রাখো, সেক্ষেত্রে ও দেখবে যে বস্তুটা যেন এই রকম দর্পণের পিছন থেকে মানে এই বস্তু থেকে রশ্মিটা যেন এই দর্পণের পিছন থেকে আসছে। অর্থাৎ তুমি এই বস্তুটাকে এই জায়গাটাতে দেখতে পাবে, ওকে তুমি এইখানটায় দেখতে পাবে। অর্থাৎ এক্ষেত্রে তুমি যেটা দেখতে পাবে, যেটা সেটা হচ্ছে প্রতিবিম্বের অবস্থান হচ্ছে দর্পণের পিছনে হবে, এবং প্রতিবিম্বের যে প্রকৃতি সেটা হচ্ছে অসৎবিম্ব। তোমাদের এখানে বলে দিই যে সৎবিম্ব কাকে বলে এবং অসৎবিম্ব কাকে বলে। এটা জানো তোমরা? সৎবিম্ব কাকে বলে এবং অসৎবিম্ব কাকে বলে এটা জানো কি? হ্যালো। স্যার না। সৎবিম্ব হচ্ছে যে বিম্বকে, যে প্রতিবিম্বকে কোনো পর্দায় ফেলা যায় তাকে আমরা বলছি সৎ প্রতিবিম্ব বা সৎবিম্ব। এবং যে প্রতিবিম্বকে আমরা পর্দায় ফেলতে পারি না সেটাকে আমরা বলছি অসৎবিম্ব। তোমরা সিনেমা যদি দেখো, দেখবে সিনেমাতে প্রজেক্টরের সাহায্যে পর্দার উপরে ফেলা হয় যে প্রতিবিম্ব, সেটাকে আমরা বলছি সৎ প্রতিবিম্ব বা সৎবিম্ব। কিংবা আমি তোমাদের দেখাবো একটু পরেই যে সৎবিম্ব কিভাবে কোনো একটা পর্দায় এসে পড়তে পারে। বা তোমরা আতশ কাঁচ দিয়ে দেওয়ালে যে ছবি ফেলো, সেখানে কিন্তু সৎ প্রতিবিম্ব তৈরি হয়। আর অসৎ বিম্ব কি না, যে বিম্বকে, যে প্রতিবিম্বকে তোমরা আহ, এতে দেখতে পাবে না, মানে যে প্রতিবিম্বকে তোমরা আহ, পর্দায় ফেলতে পারবে না, সেটাকে আমরা বলছি অসৎ প্রতিবিম্ব বা অসৎ বিম্ব। যেমন আয়নায় তুমি তোমার ছবিটা দেখছো, যে প্রতিবিম্বটা দেখছো আয়নায়, সেটাকে তুমি কখনোই পর্দায় ফেলতে পারবে না, ওটাকে আমরা বলছি অসৎ বিম্ব। বুঝতে পেরেছো? তো হ্যালো স্যার, শুনতে পাচ্ছি না। আবার অসুবিধা হচ্ছে? হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। এবার ঠিক আছে, বেশ, ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। তাহলে এই হচ্ছে এবার ঠিক ব্যাপার। আছে, আরেকবার বলুন স্যার একটু। হ্যাঁ, মানে যে বিম্বকে, যে প্রতিবিম্বকে দেওয়ালে ফেলা যায় বা পর্দায় ফেলা যায় তাকে আমরা বলছি সৎবিম্ব। পর্দায় ফেলা যায়, যদি পর্দায় ফেলা যায়, বুঝতে পেরেছো? পর্দায় ফেলা যায়, পর্দায় ফেলা যায়, তাকে আমরা বলছি সৎবিম্ব। আর পর্দায় যদি না ফেলা যায়, না গেলে, তাকে আমরা বলছি অসৎ বিম্ব। তো এক্ষেত্রে অসৎ বিম্ব হবে, কারণ এই রশ্মিটা এখানে এসে অন্য কোনো রশ্মির সাথে যেহেতু মিলিত হচ্ছে না, এটাকে তুমি পর্দায় ফেলতে পারবে না। সেই জন্যে তোমার মনে হবে যে বস্তুটা দর্পণের পিছনে আছে, এবং দর্পণে এই বস্তুর প্রকৃতি হচ্ছে অসৎ। অর্থাৎ এখানে বস্তুর অবস্থান
বস্তু দর্পণের পিছনে থাকবে, দর্পণের পিছনে, আর হচ্ছে অসৎ অসৎ বিন্দু হবে। ঠিক আছে, এই দুটো জিনিস খেয়াল রাখবে। এবারে আমরা যদি একটা কাজ করি, এখানে দেখো আমরা বিন্দু বস্তুর ক্ষেত্রে নিয়ে ছবিটা এঁকেছিলাম। আমরা যদি এখানটাতে একটা বিস্তৃত বস্তু নিই, আমি এই ছবিটাতেই করে দিচ্ছি বিস্তৃত বস্তু, তাহলে আমাকে আর ছবি আঁকতে হয় না। বিস্তৃত বস্তুর ক্ষেত্রে কি হয় দেখো, এই হ্যালো স্যার। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এবার শুনতে পাচ্ছি। ও, মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হয়তো, সেই জন্য তোমরা শুনতে পাচ্ছ না। যাই হোক, আমি একটা বিস্তৃত হ্যাঁ বস্তু বা বড় একটা বস্তু নিচ্ছি। ধরো এইখানে একটা তুমি এরকম একটা বড় বস্তু রেখেছো, সেক্ষেত্রে আলোক রশ্মি দেখো কি হবে, আলোক রশ্মি কিভাবে যাবে। সেক্ষেত্রে প্রথমে একটা আলোক রশ্মি এরকম ভাবে যাবে। আমি স্যার, আবার অসুবিধা হচ্ছে। নেটওয়ার্কে আবার অসুবিধা হচ্ছে। আচ্ছা দেখো, এবার শুনতে পাচ্ছ তো? তোমাকে না। হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো। সাউন্ডের খুব অসুবিধা হচ্ছে স্যার। সাউন্ডে অসুবিধা হচ্ছে? আচ্ছা দেখো, চেষ্টা করো। আমি তোমাদের পরে রেকর্ডিংটা তো থাকছেই, তোমরা রেকর্ডিংও দেখে নিতে পারবে, কিন্তু তোমরা দেখো নেটওয়ার্ক ঠিক হলে আবার দেখতে পারবে। ধরো এই যে এই যে বস্তুটা রয়েছে, এই বস্তু থেকে একটা রশ্মি নিশ্চয়ই ধরো একটা রশ্মি এভাবে গেল তোমার, এই একটা রশ্মি গেল, আমি মুছে দিচ্ছি এটা। এই একটা রশ্মি, অর্থাৎ এই রশ্মিটা এই দর্পণের, যদি এই দর্পণের সঙ্গে লম্বভাবে যে রশ্মিটা, যে কোনো একটা রশ্মি এখানে লম্বভাবে কিন্তু দর্পণের উপরে পড়বে, এবং লম্বভাবে পড়লে হবে কি, যে পথ দিয়ে এসেছিল সে পথ দিয়ে কিন্তু ও ফিরে আসবে। কিন্তু আমি ভুল আঁকলাম ছবিটা। অর্থাৎ চার্জ কমে গেছে, একটু অফ হয়ে যেতে পারে। হ্যালো স্যার। হ্যাঁ বলো, এইটা দিয়ে তো হচ্ছে না, শুনতে অসুবিধা হচ্ছে কি সেটা বলো। স্যার, বলছিলাম যে আমার ফোনটায় চার্জটা কমে যাচ্ছে। তোমার ফোনে প্রবলেম হচ্ছে? চার্জ একদম কম আছে স্যার, যে কোনো মুহূর্তে অফ হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে সেটা তুমি কোনোটা নিয়ে নিন। বন্ধ করে দাও, লিভ করে স্যার, দাও। গ্রুপ অন্য কেউ আছে কিনা আমি জানি না। দুটো কপি করে মেসেজ করে ফোন আমার কাছে বুঝতে পারি। ঠিক আছে, তুমি তোমার ফোন বন্ধ করো। ফোন নাম্বারটা যদি দেন। আমার ফোন নাম্বার তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানেই তো পেয়ে যাবে। আচ্ছা আমি লিখে দিচ্ছি। আচ্ছা তোমাকে আমি ফোন করে নিচ্ছি, ঠিক আছে? তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমার ফোন নাম্বারটা পেয়ে যাবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে আমার নাম থেকে তুমি, স্যার এখন করবেন না স্যার, এখন হচ্ছে চার্জ একদম কম আছে। ওকে ওকে, ঠিক আছে, তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমার ফোন নাম্বারটা নিয়ে ফোন, কারেন ওকে? বা আমি করুন। ওকে, যা প্রশ্ন আমাকে বলবে, আমি সলভ করে দেবো সব। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে ঠিক আছে, লিভ করো তুমি ক্লাস থেকে।